স্যার কোশ্চেনটা কি করলেন? ব্যাংকের লোন প্রকার তার নাম প্রাইভেট লোন, বিজনেস ব্যাংকে লোন, যে টাকা জমা দেন সেটা ক প্রকারের কি নাম? সেভিংস আর কারেন্ট। সেভিংস আর আরেকটা হয় কি বলেছি ক্রেডিট, টার্ম ডিপোজিট বলেছি। যেরকম ব্যাংকের লোনের নাম মানে ক প্রকারের হয়? বিজনেস যদিও লোন, এটাকে দুটো বলা যায়, একটা হচ্ছে ডিমান্ড ডিপোজিট আর একটা হচ্ছে টার্ম ডিপোজিট। ডিমান্ড ডিপোজিটের ভেতরে আছে সেভিংস আর কারেন্ট, মানে কি এটা ডিমান্ড করলে পাওয়া যায়। সেভিংস আর কারেন্ট অ্যাকাউন্টের ভিতরে তফাৎ কি? কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস হ্যাঁ এটা আমার যেটুকু সারপ্লাস হচ্ছে টাকা, কিছু করতে গিয়ে, সংসার চালাতে গিয়ে, বিজনেস করতে গিয়ে, যাই করি না কেন, এই মাসে একটা কিছু সারপ্লাস হতে পারে বা হচ্ছে, সেই টাকাটা আমি ব্যাংকে রাখি, তার নাম সেভিংস। আমি মাঝে সাঝে দরকার পড়লে তুলবো, কখন প্রয়োজন থাকলে জমা, এবং সেটা খুব লিমিটেড ট্রানজেকশন। আমি প্রতি মাসে সেভিংসের টাকা ট্রানজেকশন করতে যাবেন, জমা বা তোলা করতে যান, এই জন্য এটা না। কারেন্ট মানে আপনি একটা কোনো এমন কিছু কাজ করছেন যে ডেলি তাকে জমা দিতে হয়, ডেলি না রেগুলার তাকে জমা দিতে হয়, তুলবে বিজনেস বিজনেস। তাহলে বিজনেস পারপাসের জন্য কারেন্ট অ্যাকাউন্ট আর জমা তোলার জন্য সেভিংস অ্যাকাউন্ট। এবারে আরও একটা পার্থক্য আছে, ঠিক আছে, সেভিংস অ্যাকাউন্ট মৌলিক একটা পার্থক্য আছে। আপনি সেভিংস করলেও যে বিজনেস করতে পারবেন না তা তো বলেনি কেউ। মাসে একবার জমা দিলাম, তুললাম, না গেলে সেভিংসের মাধ্যমে করতে পারেন। ব্যাংক বিজনেস বুঝতে পারলে বলবে আপনি কারেন্ট অ্যাকাউন্ট করবেন। আরেকটা পার্থক্য সেভিংস আর কারেন্ট। কারো কারেন্ট অ্যাকাউন্ট আছে আপনার থাকে, তবু একটা পার্থক্য বলতে পারবেন। আরেকটা পার্থক্য সেভিংসের সঙ্গে কারেন্ট অ্যাকাউন্টে কোনো ইয়ে নেই, টাকা তোলার লিমিট থাকে না 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 সেটা নয়, কারেন্ট অ্যাকাউন্টের উপরে ব্যাংকের সুদ দেওয়ার কোনো দায় নেই। সেভিংস অ্যাকাউন্টে আপনি সুদ দেবে ব্যাংক, কারেন্ট অ্যাকাউন্টে সুদ দেবে না, এটা মৌলিক পার্থক্য। এইটা হচ্ছে ডিমান্ড ডিপোজিট। এই দুটোকে বলে কেন? যখন খুশি টাকা, সেভিংসে টাকা আছে আমি তুলতে গেলে পাবে, কারেন্টে টাকা আছে তুলতে গেলে। টার্ম ডিপোজিটের ক্ষেত্রে একটা নির্দিষ্ট নিয়ম আছে। আপনি 5 বছরের জন্য টাকা রেখে দিয়ে এসছেন, 5 বছর পরে আপনি 10,000 টাকা রেখে দিয়ে এলেন, আপনাকে একটা সার্টিফিকেট দিল, সেই সার্টিফিকেটে লেখা থাকলো 10,000 টাকা 7% ইন্টারেস্টে 1 বছর পরে 12,000 টাকা আপনি পাবেন, এটাই লেখা থাকে। তার মানে 1 বছর পরেই আপনাকে যেতে হবে, বা আপনিও বলে এসেছেন যে 1 বছরের জন্য রেখে। আমার প্রশ্ন, এর মাঝখানে গেলে কি টাকা পাওয়া যাবে? হ্যাঁ, না, লোন হবে হবে, মানে ওইটার উপরে লোন করা লোন লোন টাকা আমি লোন নেবো না, টাকাটাই বেরোচ্ছে। সমাজ করে আমি টাকা ফেরত যাবো, সার্টিফিকেট নিয়ে গেলাম, সমাজ করে আমাকে ফেরত দিয়ে না না না, নির্দিষ্ট চার্জ কেটে দেবে। হ্যাঁ দেবে, প্রথম প্রশ্ন, দেবে কি দেবে? দেবে দেবে, হ্যাঁ প্রিম্যাচিউর তো দেন। দেবে তো। তার নামটা প্রিম্যাচিওর, উনি বলছেন কেটে দেবে, সারেন্ডার করতে হবে। তার মানে দেবে, তার মানে 1 বছরের ভেতরেও দেবে। কিন্তু ওটাকে ডিমান্ড ডিপোজিটের ভেতরে কেন ফেললাম না? এটা সবসময় এই কাজটা হয় না। সুদের হার কি হবে? ওটার উপরে লেখা ছিল 7% হারে এটা কেটে দেওয়া হবে দেবে না। আপনাকে 12,000 টাকা। কমে যাবে। কত? সুদ দেবে কি দেবে না? 10,000 এর বেশি পাবেন না 10,000ই পাবেন, নাকি 12,000 পাবেন? বেশি পাবে, বেশি পাবে। তার চেয়ে বেশি পাবেন। 10,000 থেকে বেশি পাবে, বেশি পাবেন। কিন্তু 12,000 পাবে না। 12,000 পাবে না, কারণ 6 মাসের ইন্টারেস্ট দেবে। হ্যাঁ। সেখানে একটা অনেক গল্প আছে। সেই গল্পের ভেতরে আছে যতদিন রেখেছিলেন তখন 6 মাসের ইন্টারেস্ট রেট কত ছিল, সেটাও কি 7% ছিল না 6% ছিল? যদি 6% থেকে থাকে তার চেয়ে 1% লেস করবে 5% হারে করে আপনাকে 10,000 টাকা 5 মাসের 6 মাসের, তাই হচ্ছে। তাই এটা গেল দিলাম ডিপোজিটে। কি বললাম? ডিপোজিটে আছে গিয়ে ডিমান্ড ডিপোজিট, আর একটা আছে গিয়ে টার্ম ডিপোজিট।
ডিমান্ড ডিপোজিটে দুটো ঘর, একটা হচ্ছে গিয়ে সেভিংস, একটা হচ্ছে কারেন্ট। যেমনি লোন অ্যাকাউন্টে ওরকম লোন অ্যাকাউন্ট লোনের কোনো লোন অ্যাকাউন্টের নাম বলতে পারবেন? গোল্ড লোন হয়, মর্টগেজ লোন হয়, হাউস লোন হয়, বিজনেস লোন হয়। কেসিসি লোন হয়, কেসিসি হয়, ক্যাসকেডিং হয়, সিসিএসএসজি হয়, মর্টগেজ লোন হয়, মর্টগেজ লোন হয়। এগুলো তো লোনের নাম। দু ধরনের লোন হয়, একটা হচ্ছে ক্যাসকেডিং লোন আর একটা হচ্ছে টার্ম লোন। ক্যাসকেডিং লোন কাকে বলে আর টার্ম লোন কাকে বলে কেউ বলতে পারে? মানে কথার ভেতরে তার মানে আছে, আন্দাজে একটু বলা যেতে পারে। ডাইরেক্ট টাকা নিয়ে হ্যাঁ, তাকে টার্ম ভেঙে দিল, আপনাকে 1 লাখ টাকা দিল, আপনাকে 5 বছরে করতে হবে 60টা ইনস্টলমেন্টে, প্রতি ইনস্টলমেন্ট কত দিতে হলো বলে দিল, 60 মাস পরে ওটা নিয়ে নিল। তো দিতে পারলো না, তার আগে বেশি দিয়ে দিল, এগুলো আমি করছি। তো এটা হচ্ছে টার্ম, একটা টার্ম মেনে নেওয়া। আর ক্যাসকেডিং লোন একসঙ্গে দিতে হবে। ক্যাসকেডিং লোন হচ্ছে ওনাদের মতো সেন্ট্রাল গ্রুপের লোন। তাকে একটি 1 লাখ টাকার লিমিট দেওয়া। আপনি ধরুন মুসিমাল দোকান করেন, আপনাকে একটা 1 লাখ টাকার লিমিট দেওয়া হলো, বললেন যে আমার চাল কিনতে হবে, এই টাকা হলে আমার বিজনেস হবে, ব্যাংক মোটামুটি স্যাটিসফাই হলো। এবারে 1 লাখ টাকা নিয়ে আপনি মাল কিনলেন, মাল কিনে দোকানে নিয়ে চলে এলো, এবার বিক্রি হচ্ছে প্রতিদিন। বিক্রির টাকা কি করবেন? আপনার প্রথম দিন 5,000 টাকা বিক্রি হলো, তারপরের দিন 7,000 টাকা বিক্রি হলো, তারপরের দিন 3,000 টাকা বিক্রি হলো। কি করবেন? ব্যাংকে জমা দিতে। কারণ বিজনেস কি করে চলবে? চাষ তো শেষ হয়ে যাবে কদিন, লভ্যাংশটা জমা রাখতে হবে আর প্রিন্সিপালটা নিয়ে বিজনেস করতে হবে। তাই না? তার মানে তো 1 লাখ টাকার মালটা কবে শেষ দিন না 2 মাস, 4 মাস, 6 মাস, 8 মাস, কখনো শেষ হবে? তো বিজনেসটা চলবে না। হ্যাঁ, জমা দিতে হবে, তুলতে হবে। সেল প্রসিড বলা আছে, সেল প্রসিডটা জমা দিতে হবে এবং সেই দিনই আপনি তুলতে পারবেন। ওটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট। কিন্তু আমি এটা মানে লোন নেই, 1 লাখ টাকা লোন নিয়ে এসছেন, ধরুন প্রথম দিন 10,000 টাকা বিক্রি হলো। আপনি সেদিন জমাই দেন, দিতে যাচ্ছে পারেন কোনো কারণ, পরের দিন 15,000 টাকা বিক্রি হলো। এবং সেই দিনই আমার মনে হলো জমা দিয়ে দিলেন, তারপরের দিন আপনাকে মাল কিনতে হবে, আর মনে হচ্ছে মাল না কিনলে দোকানে তো মাল সাজিয়ে না রাখলে বিক্রি কম হয় না, কি করবে? মানে যদি কিনতে হয় কত টাকা কিনতে পারবে, টাকা কোথায় পাবে? কি কথা বললো বোঝা গেছে? 1 লাখ টাকা লোন আপনি নিয়ে এসে শুরু করেছিলেন, প্রথম দিন 10,000 টাকা বিক্রি হয়েছিল, পরের দিন 15,000 টাকা বিক্রি হয়েছিল, আপনি শোধ করে দিয়ে ব্যাংকে জমা দিয়ে দিয়েছেন। তারপরের দিন তৃতীয় দিন আপনার মনে হলো সকালবেলা কিছু মাল কিনে আনতেই হবে, তাহলে সেই মালের টাকাটা কোত্থেকে পাবেন? কত টাকা তুলতে পারবেন ব্যাংক থেকে? প্রয়োজন যতটা, মানে কার প্রয়োজন? 1 লাখ আপনার সেদিন দিন কত আছে বলতে পারবেন? 25,000 টাকা আপনি শোধ করে দিয়েছেন, মানে আপনার ঋণটা ওই দিনে দাঁড়িয়ে আছে 75,000 টাকা। আপনি ম্যাক্সিমাম 25,000 টাকা দিন, মানে আপনি ওই লিমিটের ভেতরে আপনাকে ঘুরতে হবে। যদি মনে হয় না 25,000 তুলবো না, ঠিক
10,000 টাকার মাল নিয়ে গেলে হয় 10,000ই কুড়ি। কিন্তু আপনার যদি মনে হয় 30,000 টাকার মাল কিনবেন তখন হবে আপনি ব্যাংক থেকে তুলতে পারবেন, কারণ আপনাকে লিমিট দিতে হবে। এইটা হচ্ছে ক্যাশকেড। ক্যাশকেড এখন প্রথমে আপনাকে লিমিট দিয়ে দিলে এবারে আপনি তার ভিতরে ঢুক পাবেন, জমা দিন করুন, জমা দিন 1 বছর পরে এটাকে রিনিউ হবে। যদি মনে হয় আপনি বিজনেস ঠিকঠাক করছেন, ব্যাংক এবং আপনি দুজনই সম্মত হলে সেই লিমিটটা 1.5 লাখ হতে পারে, 2 লাখ হতে পারে, 5 লাখ হতে পারে। আবার যদি দেখা যায় যে না এ তো ঠিক ঠিক লেনদেন করছে না, লিমিট কমিয়ে দাও, কমিয়ে দিতেও পারে। এদের যেরকম এইসব কারবার করতে হয় না, এদের 1.5 লাখ থেকে 3 লাখ, 3 লাখ থেকে 4 লাখ, 4 লাখ থেকে 5 লাখ, এটাও নিয়ম, নিয়মের মধ্যে আছে, কিন্তু ওভাবে দেখা হয় না। কিন্তু ওই বছর ওই 3 লাখের ভিতরে বারবার ও ট্রানজ্যাকশন করতে পারে, সেটাতে কোনো বাধা দেয় না। কিন্তু এই ঝড়াঝাটি ভয় কেউ করে না। তাহলে একটা হলো ক্যাসকেডিং লিমিট, মানে লিমিট দিয়ে দেওয়া হলো, সেইটাতে আপনি ঘুরপাক খান। আরেকটাতে টার্ম লোন, একবার 1 লাখ টাকা দিয়ে দেওয়া হলো, 5 বছর, 3 বছর, 2 বছর, যা ঠিক হবে দুজনের ভিতরে সেই টাকাটা দিয়ে শোধ। বোঝা গেল দুটো লোন? আর কি প্রশ্ন আছে? তাহলে আমি আমার মতো বলে দেবো, আপনার ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। আপনার যেটা ভালো লাগছে সেটাই করুন। ক্রেডিট কার্ডের লোন দিচ্ছে, ওটা কি সুবিধা আছে? ক্রেডিট কার্ড কি জেনেছেন? ক্রেডিট কার্ড, ক্রেডিট কার্ড মানে একটা কার্ড আপনাকে দেবে। ডেবিট কার্ড কোনটা? টাকা তোলা। ডেবিট কার্ড কোনটা দেখেছেন তো? ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড পরে আসছে। এটিএম কার্ডটাই ডেবিট কার্ড। এটিএম কার্ডটা দেখেছেন তো? হ্যাঁ সবার আছে? হ্যাঁ আমাদের নেই, হ্যাঁ, আমাদের নেই, কিন্তু বাড়িতে আছে দেখেছি। বাড়িতে আছে। কি ভালো না খারাপ? ভালো ভালো না কেন? ভালো নাই কেন? এটিএম থেকে পয়সা কেন? পয়সা কাটে কেন? কাটে কেন? এটিএম কার্ডের সুবিধা কি? আরে তো বুঝতে পারেন টাকাটা কোথায় আছে? কোথা থেকে তুলতে পারেন? এটিএম বক্স থেকে। মানে আপনি রাত 12টার সময় গিয়ে টাকা তুলতে পারছেন। যদি এটিএম কার্ডটা না থাকতো টাকাটা কোথায় পেতেন? এটিএম পয়সা তখন যে কেন? ধারটা নিত তো 60% হার সুদে, সেটা খুবই ভালো হতো। এটিএম পয়সা কেন? বলছি আপনাকে, আপনার 10টা চারটের বাইরে আপনি টাকাটা পাচ্ছেন কোথায়? আপনার প্লেসে। আর সেই টাকা তো প্রয়োজন ছাড়া তুলবে না। না, সেই টাকাটা আপনি আমার পাশের বাড়ির লোক থেকে সেই রাত্রিবেলা ধার করতে যেতেন, ওই 60% তো তুলতো না। তখন করতো না, প্রতিদিনই ওই রকম 5 টাকা করতো। তাহলে এটা অনেক অ্যাডভান্টেজ। এবারে পয়সা কাটার জন্য অনেকে কিন্তু বন্ধ করে দেয়। তাদের লাগবে না, ঠিক আছে, হ্যাঁ, প্রয়োজনের জন্য এটিএম কার্ড অনেক না, দরকার। অনেকে ব্যাংক আছে মেয়েদের মানে কি আমাদের উপরে দেয় যে অ্যাকাউন্ট মানে এটিএম করার জন্য, কিন্তু আমাদের এটিএম করতে হবে। মানে আগামী দিন ব্যাংক আর ব্যাংকের ভেতরে থাকছে না। মোবাইল ব্যাংকিং কতজনের আছে? আছে সবারই আছে। সুবিধা না অসুবিধা? সুবিধা অসুবিধা কিছু আছে? অসুবিধাও আছে, সুবিধাও অসুবিধা আছে। আছে? ফ্রডের হাত থেকে হ্যাঁ, এই যে ফ্রড ফ্রড কি ধরনের হয়? এই যে সাইবার ফ্রডগুলো হয় আপনি যখন ঘর থেকে চলে যান, ঘরে কি তালা চাবি লাগিয়ে যান? হ্যাঁ হ্যাঁ, না না, অন্য কেউ নেই। তাহলে তারা যাবে কেন? সেফটি থাকে সুরক্ষা করে। চুরি হয়েছে। চাবিটা এমন কাউকে দিয়ে যায় যে চুরি করতে পারে না তার কাছে, নিজের কাছে রাখতে হবে। তাহলে এটিএমটা চালানোর জন্য, মোবাইল ব্যাংকিং চালানোর জন্য আপনাকে কিছু চাবি দিয়েছে, মানে পাসওয়ার্ড দিয়েছে। আপনার যদি মনে হয় কাউকে পাসওয়ার্ডটা দিবেন, পাসওয়ার্ড কেন কাউকে দেবে? হ্যাঁ, এই বলেই সাইবার ক্রাইমটা অনেক সুবিধা হয়। আপনাকে ফোন করে বললো আপনার গ্যাসের টাকা এখানে জমা হয়ে পড়ে আছে, আপনি কেন টাকা নিয়ে যাননি, আপনি যেন লাফিয়ে উঠলেন ঘুম চোখে,
সকালবেলা গ্যাসের দোকান থেকে ফোন এসছে আমার মন যত সুন্দর টাকা দেবে। টাকার কথা শুনলে তো আমাদের একটু মাথাটা একটু অন্যরকম হয়, আর যদি কিছু না করে পাওয়া যায়। তো আমরা সেই জন্যই দৌড়াচ্ছি। আর মৌলিক জিনিস হচ্ছে এইটার উল্টো। আমি মোবাইল ব্যবহার করে মোবাইলে যে টাকা মারতে মারতে আপনি কত করবেন তার ঘরে বসে তো পৃথিবীর লোকের খবর নেবেন, আপনি চার্জ দেবেন না, মোবাইলটা কিনতে কত খরচ হচ্ছে। ঘরে তো 15,000-20,000 টাকা দিয়ে মোবাইল কেনা হচ্ছে, হ্যাঁ, খেলা দেখার জন্য, টিভি সিরিয়াল দেখার জন্য সবই। আর চার্জ দিতে গেলে বন্ধ হয়ে যাচ্ছে। মানে আপনি সুযোগটা দেবেন কাউকে চার্জ দেবেন। ওই যে প্রথমে বললাম সবটাই আমাকে দিয়ে দাও, আমি কিছু করবো না। এই মানসিকতা যতদিন থাকবে হয়তো সেটা মানে কঠিন কথা, এই বিজনেসটাও হবে। আমি প্রথমেই ঘুরে যাই ওই কথাটায় যে 25,000 টাকা সাবসিডি পাওয়া যাবে, ওটা বাদ দিয়ে ভাববেন ব্যাংকের লাভ করবে, মানে আমি লাভ করবো। 1 লাখ টাকা সুদ সহ দিতে কত খরচ হবে আমার বিজনেস থেকে, সেই আয় বাকি হবে। 25,000 টাকা যদি গভর্নমেন্ট দেয় সেটা আমার বাড়তি লাভ। মাথায় যদি থাকে ওই সাবসিডি নিয়ে, সাবসিডি পাওয়ার জন্য আপনি বিজনেস করতে যাচ্ছেন, মরতে যাবেন, বিজনেস কোনো কালেই করতে পারবেন না, কারণ ওটা লসের জায়গায়। তা যাই হোক, এইবারে আসছি গিয়ে আপনি মোবাইল ব্যাংকিং করবেন, ওই ওটিপি ফোন করেছে, আপনি বললেন হ্যাঁ, না গ্যাসের দোকানে আসতে হবে না, আমি কি, আপনি মোবাইলটা খুলুন, একটা গেছে ওটাকে অন করুন, দেখবেন ওতে একটা আপনি দেখতেও পাবেন আপনার মোবাইল যে 8,270 টাকা একটা লেখা আছে। আপনি অন করলেন, বললে একটা ওটিপি আছে, দিয়ে দিন, আপনার 8,270 টাকা চলে গেল। এলো তো না, না হয়নি, কারণ হচ্ছে এরকম। তারপরে বলছে আপনি চ্যানেল করতে শুরু করলেন, আমার টাকা তো কেটে গেল, মেসেজ আসছে তো, ও ওটা ভুল হয়ে গেছে। তাহলে এবারে ঠিক ডবল অ্যামাউন্টটা বললো 36,540 টাকা। এবারে দেখবেন আপনার এই টাকাটা চলে যাবে, তাহলে আপনার 2 টাকা হয়ে গেল। এই টাকাটা আপনি দেখবেন আপনার অ্যাকাউন্টে টাকা ছিল, ওটাও ছিল। তখন আপনি ফোনটা কাটলেন, কান্নাকাটি শুরু করলেন, দিয়ে ব্যাংকে চললেন। তার মানে কি আপনাকে এইটা কাজটা করতে কেউ ওটিপি ব্যাংকের লোক চায় না, আপনার এটিএম এর পিন নাম্বার জানতে ব্যাংকের লোক চায় না। কোন সময় ফোন আছে ব্যাংকের ম্যানেজার বলছি আপনার কেউ অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ স্যার। আপনি ঘরে বসে অ্যাকাউন্টটা ঠিকঠাক করে ম্যানেজার ফোন করছে, আনন্দের ব্যাপার, ম্যানেজার আপনাকে চেনে, তার কাজ আছে, ফোন করবে, আমার বন্ধু আছে। কিন্তু আমাদের তো ঘরে বসে সব কিছু পেয়ে গেলে খুব খুশি। হ্যাঁ, তো আপনি বললেন, অ্যাকাউন্ট নাম্বার বললেন, একটা ওটিপি গেল বললেন, আপনার পুরো কি ঘটনাটা ঘটে দেখুন, মোবাইল ফোনটাই হ্যাক করে নেয় ওই থ্রু ওটিপি। একটা ওটিপি বলে দেওয়া মানে, ওরা যে লিঙ্কটা পাঠায় সেই লিঙ্কের ওটিপি বলে দেওয়া মানে আপনার ফোনটা ওর কাছে চলে যাবে, সব ওদের কাছে। এবারে আপনাকে বলছে আপনি আমাকে 50 টাকা দিন, আপনি গুগল পে বা ফোন পেতে 50 টাকা পাঠাচ্ছেন, আপনার কাছে কি ক্ষতি হয়ে যাবে? আপনাকে কিছু একটা লটারি অনেক কিছু বুঝিয়েছে, আপনি আপনার পাসওয়ার্ডটা দিচ্ছেন 50 টাকা দিয়ে, ও দেখতে পাচ্ছে, ও একবারই দেখবে, তারপরে দেখবে আর আপনি কিন্তু পাসওয়ার্ড বলবেন, মানে এটিএম এর পাসওয়ার্ড বা মোবাইল ব্যাংকের পাসওয়ার্ড কিছু, গুগল পের পাসওয়ার্ড কিছু বললেন। ফলে সাইবার ক্রাইমের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস মাথায় রাখতে হবে, লোভের বশবর্তী হলে সারা থাকে, এর কোনো বিমত কারোর অত সময় নিয়ে আপনাকে টাকা পাইয়ে দেওয়ার কাজ ঘরে আপনার লোভ থাকে, আপনি খালি করবেন আর পাওয়ার অভ্যাসটা কমাতে, খালি ঘরে বসে পেয়ে যাওয়ার অভ্যাসটা
কাজ করবেন তারপর তো যাই হোক এবারে ফলে সাইবার ক্রাইমে এটা হচ্ছে বড় একটা জায়গা যে আপনার চাবি আপনার হাতে দেওয়া আছে, আপনি চাবি তো দেবেন, বলবেন আমি নিজে পেলে শোনাবো কাজ। আমার কাছে একটি কিভাবে ফোন এসেছিল, আমার কাছেই আছে, এসেছিল সেটা আমি রেকর্ড করতে সক্ষম হয়েছিলাম, তো সেটা আমি শোনাবো। স্যার মেন কোশ্চেনটা হচ্ছে গিয়ে এরা মোটামুটি সবাই ওই রুরাল এরিয়া, এবারে কিছু একটু শিখে কিছু করতে চাইছে বিজনেসটা, ব্যাংক পর্যন্ত পৌঁছানোর মধ্যে কথা এদের ক্যাপাসিটি নেই, মানে ক্যাপাসিটি বলতে কি মানে সেই এটা নেই, এক্সিলেন্সিটা নেই এদের ভেতরে। তো স্যার সেইটা একটু বলে দেন যে কীভাবে এরা বিজনেসটাকে একটু দাঁড় করাবে, যে যেটা ভাবছে যেটা কৃষি উদ্যমী ক্লাস হচ্ছে, কেউ ফিশারি, কেউ গোটারি, মানে কেউ করেছে টুকটাক, কেউ করবে, কেউ মাশরুম, কেউ নার্সারি, ইন্টারেস্ট প্রচুর, কিন্তু ওই ব্যাংক পর্যন্ত পৌঁছানোর যে মেন্টালিটিটা গ্রো করতে পারছে না। আচ্ছা, প্রথম কথা আমি ওইগুলোকে আমি রিপিট করবো কিন্তু জিস্ট করে বলবো। প্রথম কথা, আমি মাশরুম চাষ করবো, আমার কত টাকা লাগবে আমার জানা আছে? না। তাহলে আমি ঋণ চাইতে যাবেন, আপনি কত মাশরুম কত খরচা হবে জিনিস কিনতে আপনাকে জানতে হবে। আপনি টোটালি চাষ করবেন, মুরগি চাষ করবেন, আপনি 50টা মুরগি রাখার জায়গা আছে, 50টা মুরগির দাম, এটা কতদিনে আমি ফেরত পাবো, কিভাবে কাজ করব, এটা আপনাকে জানতে হবে। তার জন্য নিজে একটা হিসেব করতে হবে যে আমার কি কি জিনিস লাগবে, তার খরচা কত, এইগুলো বিক্রি করব, তার খরচা কত, মানে কত টাকা আমার আসবে, এবং এর লাভ কিছু হচ্ছে, লাভ তো নিশ্চয়ই হবে, নাহলে বিজনেস করবেন কেন। এবং এই যে পিরিয়ডটা, এই পিরিয়ডের ব্যাংকের ইন্টারেস্ট কত, আমার লেবার কস্ট কত, বা আমাকে যদি অন্য লেবার লাগাতে হয় তার কস্ট কত, এইগুলো করে একটা হাতে কলমে একটি হিসাব করতেই হবে। এটা তো ব্যাংকের হিসাব হলো না, ব্যাংকের মতো একটা হিসাব করে সে আপনাকে যদি বড় বিজনেস করে আপনাকে বলবে ঠিক আছে এটা থেকে একটা যারা হিসাব করে দেয়, ব্যালেন্স কত করে দেয়, তাদের কাছ থেকে করিয়ে আসবে, 200-300 টাকা খরচা হতে পারে। কিন্তু আপনার নিজের বিজনেস, সেই বিজনেস সম্পর্কে একটু খাতায় কলমে আপনাকে কাজটা করে দিতে হবে। খালি ভাষা বললে কাজটা আপনি ঠিক কত টাকা চাই। আরেকটা জিনিস বিজনেসে লাগে, সেটা হচ্ছে কি আপনি যে কোনো বিজনেসের ক্ষেত্রে ব্যাংক 100% লোন দেয়, সেটা মার্জিন বলে কথা আছে, সেটা 10%, 20%, 30% করতে পারে। মানে 1 লাখ টাকার বিজনেস করতে চাইছি আমি, 10,000 টাকা বা 20,000 টাকা বা 30,000 টাকা আপনি নিজে কোথেকে দেবো, এই প্রশ্নটা অবান্ত। নিয়মটা হচ্ছে কি আপনাকে কিছু ইনভেস্ট করতে হবে, না হলে কেন নেই, এটা থিওরিটিক্যাল বা গুডউইল সংক্রান্ত বিশ্বাস আছে যে আপনার নিজের টাকা যদি বিজনেসে না লাগে আপনার দরদ থাকবে। এই জন্যই মার্জিন কথাটা এসেছে যে আপনি নিজে কিছু লাগান, তবে গিয়ে বাকি আপনাকে যে ধার দিচ্ছে সেটারও দরদ আপনার ভেতরে আসবে। এটা হচ্ছে মৌলিক কথা। মানে আপনি প্রথমে একটি হিসাব করুন, হিসাব করে এরপরে ভাবুন যে এই চাষ সম্পর্কে, মানে যেটা আপনারা প্রথমে বলছেন এর কোনো ইন্টারেস্টের ছাড় পাওয়া যায়, ব্যাংক যে ইন্টারেস্টের ছাড় পাওয়া যায় কিনা, বা কোনো সাবসিডি পাওয়া যায় কিনা। আমি সাবসিডি ধরে বিজনেসটা করতে বলছি না, কিন্তু তার মানে আপনি সাবসিডি না পান এটাও বলছি না, আপনি আপনার মতো হিসাব করেছেন। এইবারে আপনি ওইখানে যেটা যেতে হবে, আপনাকে ব্লকে যেতে হবে যে এই স্কিমটা কি আছে, বা সব দপ্তরই মোটামুটি ব্লকে রয়েছে, ব্লকে গিয়ে আপনাকে জানতে হবে যে এই ধরনের লোন পেতে গেলে কি স্কিমে যেতে হবে। সেখান থেকে সেই স্কিম নিয়ে ব্যাংকের কাছে যাওয়া, কিছু স্কিম আছে যে ব্লক ব্যাংকের কাছে পাঠিয়ে দেয়। তবে এটাও একটা
ভালো হোক খারাপ হোক কাস্টমারের পক্ষে খারাপ হোক, কিন্তু একটা ধ্যান ধারণা গড়ে উঠেছে দীর্ঘদিনের ব্যাংকিং বিজনেসে যে গভর্নমেন্টের লোন ভালো হয়। কেন গড়ে উঠেছে এটা ঠিক না ভুল এ বিষয়ে আলোচনা করা সম্ভব নেই, কিন্তু আমাকে এপ্রিল করেই তারপরে তখন তারা বুঝছে এই লোকটা যে লোন দরকার ছিল আমার কাছে তো আসেনি, সরাসরি এই 5 জনের হাত দিয়ে ঘুরে আসছে, তার মানে এ ঠিক বিজনেসটা বোঝে না, এতে একে কেউ বুদ্ধি দিয়েছে, এ লোনটা মানে শোধ করবে ঠিকঠাক। এটা একটা ধ্যান ধারণা আজকে বহুদিন ধরে গড়ে উঠেছে সেটা, কিন্তু আমাকে যদি সাবসিডি পেতে হয় আমি থ্রু ব্লক না যাই আমি পাবো না, ইন্টারেস্টের ছাড় না পাই তাহলে পাবো না, ওই স্কুলে না ঢুকতে ওভাবেই যেতে হবে। মৌলিক জিনিস আমাকে জিনিসটা বুঝে যে কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের কাছে যেতে হবে, সরকারি ব্যাংকের ক্ষেত্রে যেতে গেলে এটা লাগবেই, কারণ ওখানে সুবিধাটা একটু বেশি, ইন্টারেস্টের রেটটা অনেকটা কম যদি নর্মাল আমি এইটা জানতে চাইছিলেন না আর কি বলুন? যদি ব্যাংক চায় যে আমি ব্যালেন্স শিট নেবো, তাহলে মানে যে লোন নিতে যাচ্ছে তাকে ব্যালেন্স শিটটা তৈরি করতে তৈরি হবে, করতে হবে। আইডি ফাইলটা তৈরি করতে হবে। হ্যাঁ বলুন। হ্যালো, সেগুলো কিছু নিয়ম আছে, যেমন 2 লাখ টাকার উপরে ব্যাংক চাইতেই পারে বিজনেস, তার 3 বছরের ব্যালেন্স শিট চাইতেই পারে 10 লাখ টাকার উপরে, এগুলো নিয়ম আছে। ছোট লোনের ক্ষেত্রে একরকম, এবারে কৃষি লোনের ক্ষেত্রে আপনি কৃষি ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করেই যাবেন, সেটা বেটার, তারা কিছু লোক স্পন্সর করেন, সরাসরিও যদি সুযোগ দেয় মানে ছাড়ের কোনো ব্যাপার থেকে যাবেন না, সরাসরি যাওয়ার অ্যাডভান্টেজ হচ্ছে যে আমি মানে এই যে ঘুরপাক খাওয়াটা একটা সময়ের ব্যাপার, আপনি ব্লকে জমা দিলেন, ব্লক আবার দেখলো, দেখে পাঠালো, এগুলো আছে। সরাসরি গেলে আপনি তাড়াতাড়ি পৌঁছালেন, হলো না হলো আপনি বিজনেসটা তো আপনি দাঁড় করে রাখবেন না, আপনাকে অন্য কোনো টাকা সংস্থান করতে হবে, তাহলে আমাকে সেই জায়গাটা করতে হবে, সেটাই ভালো, এইভাবেই ভালো হবে।